আচ্ছা, আমি কি দেখতে সুন্দর? না। তাহলে সবাই যে আমায় সুন্দর বলে? ভুল বলে। কেন? এই পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিই সুন্দর। কেউ কম সুন্দর, কেউ বা মোটামুটি সুন্দর, কেউ অতিরিক্ত সুন্দর, কেউ মাত্রা অতিরিক্ত সুন্দর। আর তাই যারা তোকে শুধু সুন্দর বলে তারা ভুল। তুই শুধু সুন্দর না, তুই মাত্রা অতিরিক্ত সুন্দর। হ্যাঁ, থাক, খুব হয়েছে। যদি খুব সুন্দরী হতাম, তুই রাত দিন আমার প্রশংসা করতি। সুন্দরীদের চারপাশে প্রশংসা করার মানুষের অভাব থাকে না, তাই আমি করি না। ধুর, তুই একটা বোরিং। বোরিং না, বল এক্সেপশনাল। আচ্ছা, তুই তো সুন্দর, খুব সুন্দর। তোর কি মনে হয় এটা কি তোর ক্রেডিট, কিংবা এর পিছে তোর কোনো হাত আছে? অবশ্যই না। আমি কি সেটা বলেছি নাকি? তোর যদি ক্রেডিট নাই থাকে তবে তোকে এত প্রশংসা করতে হবে কেন? তোর প্রশংসার আমার বিন্দু মাত্র প্রয়োজন নেই। একসময় দেখবি পৃথিবীতে এই ফালতু যুক্তিহীন বিষয়টা থাকবে না। সবাই বাহ্যিক সৌন্দর্যের পিছে হুমড়ি খেয়ে পড়বে না। সবাই তখন যে নিজের কর্ম দিয়ে সুন্দর তার পিছে হুমড়ি খাবে। আমরা এখনও অনেক অযৌক্তিকতাকে আবেগের বশে বরণ করে নেই, কিন্তু ভবিষ্যতে তা কখনোই থাকবে না। ও, মনেই তো নেই আমার পরিচয় দেওয়ার কথা, না দিয়েই বকবক করেই যাচ্ছি। আমি তানভীর, এবার মোলান্দহ সরকারি জামালপুর কলেজে ইন্টার প্রথম বর্ষে পড়ালেখা করতেছি। এতক্ষণ যার সাথে কথা বলতেছিলাম সে আফরিন। আমরা দুজন একই স্কুলে পড়তাম, কিন্তু বর্তমানে দুজনের কলেজ ভিন্ন। আফরিন সরকারি জাহেদা সফির কলেজে পড়ে। হয়েছে, লেকচার থামান স্যার। এখন চলে, ফুচকা খাবো। আফরিন, তোকে একটা কথা বলার জন্য এসেছি। তানভীর, তোর এত ভয়াবহ কথা আমার শুনতে ভালো লাগে না, তবুও বল। বি সিরিয়াস। সিরিয়াস। কোনো ভনিতা বাদ দিয়ে সরাসরি বলবো? আরে গাধা, বল। বলবো তাহলে? বল। এই, আমি একটু কালকে বলি। না, তোকে এখনই বলতে হবে। 1 মাস ধরে বলবি বলবি বলে আর বলিস না। দোস্ত, প্লিজ আজকে সত্যিটাই বল, তুই কি বলতে চাস? বুঝে নে কি বলতে চাই। সরি, আমি এত বুদ্ধিমতী না যে কারো মনের কথা বুঝে নিব। কি বলবি বল, নয়তো গেলাম, আমার কাজ আছে। যাস না, বলতেছি। বল। ব্যাগ থেকে একগুচ্ছ গোলাপ বের করে আফরিনের সামনে হাঁটু গেড়ে বসে বললাম, আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করতে চাই। তুই কি আমাকে মানুষ করার দায়িত্ব নিবি? তোর হাতে হাত রেখে আমি সূর্যাস্ত দেখতে চাই, তোর সাথে রাতের চাঁদ দেখতে চাই। এই, তুই কি আমার ভরা পেটের দায়িত্ব নিবি? এর থেকে আমার ফুচকা খাওয়া বেশি সিরিয়াস। চল, ফুচকা খাবো, বিল তুই দিবি। আমি কিন্তু সত্যিই সিরিয়াস। এত সস্তা রসিকতা এখন ভালো লাগছে না। আমার চোখের দিকে তাকা। তোমার সুন্দর চোখের পানে তাকালে এই আফরিন কি প্রেমে পড়ে যাবে বালক? তাকা বলছি। তাকালাম। আমি তোকে সত্যি ভালোবাসি রে। আমি তোকে বিয়েও করতে চাই। আমি ভালো গল্প কবিতা লিখতে পারি। তুই দেখিস আমি একদিন অনেক বড় লেখক হব। আমাদের ভবিষ্যৎ নিয়ে তোকে বিন্দুমাত্র টেনশন করতে হবে না। তুই কি স্বাভাবিক আছিস? হ্যাঁ। আসলে আমি তোর সব পাগলামি বুঝতে পারি, কিন্তু কিছু বলি না।
কারণ তোকে আমি অনেক অনেক ভালো একটা বন্ধু ভাবি। তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোকে নিয়ে আমি কখনোই এসব চিন্তা করতে পারবো না। তাছাড়া ভবিষ্যৎ বলতে একটা কথা আছে। স্বীকার করছি তুই ভালো লেখালেখি পারিস, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। এইসব দিয়ে জীবন চলবে না। তুই অনেক ভালো একটা ছেলে, আমার থেকে অনেক ভালো মেয়ে পাবি। আমার সাথে আর যোগাযোগ করিস না, সেটাই অনেক ভালো হবে তোর জন্য। ভালো থাকিস। আজ ফুচকা খাবো না, ভালো লাগছে না। নিজের খেয়াল রাখিস। এই বলে আফরিন চলে গেল। 5 বছর পর আফরিন আমায় নদীর পাড়ে আসতে বলেছে। এর থেকেও তো অনেক ভালো জায়গা ছিল, তো মেয়েটা এখানে কেন ডাকলো বুঝলাম না। আজ দীর্ঘ 5 বছর পর আফরিনের সাথে দেখা হবে, কথা হবে। সেই দিন প্রপোজ করার পর থেকে আমি নিজ থেকেই আর আফরিনের সাথে যোগাযোগ করিনি। আফরিনও যোগাযোগ করেনি। কেনই বা করবে? আফরিন কি আমায় ভালোবাসে নাকি? তখনকার সেই বোকা সহজ সরল আমিকেই বা ভালোবাসতো? আসলে আমি তখন আফরিনের যোগ্য ছিলাম না। আফরিন সেটা প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছিল। আমার এই অযোগ্যটাও ছিল সম্পূর্ণ ব্যাহিক। আমি নম্র, ভদ্র, দেখতে শুনতে, আচার আচরণে ভালোই ছিলাম, কিন্তু হ্যান্ডসাম, উজ্জ্বল ভবিষ্যৎ এগুলো না থাকায় বোধহয় আমি আফরিনের যোগ্য ছিলাম না। জীবনে বড় কোনো আঘাত পেলে দুইটা জিনিস হতে পারে। প্রথমত, খুব হতাশাগ্রস্ত হয়ে জীবনটা শেষ হয়ে যেতে পারে। আর দ্বিতীয়ত, সেই আঘাত থেকে শিক্ষা নিয়ে অতি অসাধারণ কিছু হতে পারে। আমি দ্বিতীয়টা বেছে নিয়েছিলাম। প্রথমেই নিজের সরলতাকে বলি দেই, তারপর জীবনে একটার পরে একটা চ্যালেঞ্জ নিয়েছি এবং সফল হয়েছি। আজ আমি একজন লেখক, বড় মাপের লেখক। আমার লেখা বই এখন সবার মনের মাঝে জায়গা দখল করে নিয়েছে। দেশের গণ্ডি পেরিয়েও বিদেশেও সুনাম রয়েছে। আমার লেখা বেশ কয়েকটি বই বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। লোকজন আমায় দেখলেই আমার থেকে অটোগ্রাফ নেয়, সেলফি তোলে। আফরিন দুপুর 2:30টায় নদীর পাড়ে আসতে বলেছিল। এখন প্রায় 3টা বাজে। আমি গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বললাম গাড়িতে বসে থাকতে। নদীর পাড়ে একটা বড় আম গাছ আছে। কেউ একজন নীল শাড়ি পরে গাছের নিচে ঘাসে বসে আছে। আমি কাছে গেলাম। আফরিনই বসে আছে। আফরিনের চুলগুলো খুলে দেওয়া, কি সুন্দর লাগছে পেছন থেকে। এখন ভাদ্র মাস, কিন্তু নদীর পাড়ে কোথাও কাশফুল দেখতে পেলাম না। হয়তো অন্য জায়গায় আছে, এখানে নেই। নদীটা বেশ ছোট। আজ মনে হয় বৃষ্টি নামবে। দক্ষিণে প্রচুর মেঘ। আমার দাদি বলতো দক্ষিণে মেঘে নাকি বৃষ্টি হয় না, কিন্তু আমার মনে হচ্ছে আজ বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি। আমি আফরিনের পেছনে যেয়ে দাঁড়ালাম। আফরিনের শরীর থেকে পারফিউমের ঘ্রাণ পাচ্ছি। খুব করে পারফিউমের নামটা মনে করার চেষ্টা করছি, কিন্তু মনে করতে পারছি না। আফরিন আমার উপস্থিতি টের পেয়ে খুব স্বাভাবিকভাবে বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি দুইটা কারণে অবাক হলাম। প্রথম কারণ, আফরিন আমায় তুমি করে বলেছে। দ্বিতীয় কারণ, আফরিন এমনভাবে আমায় বসতে বলেছে যেন সকালে আমরা একসাথে 2 ঘন্টা ধরে রিকশায় ঘুরেছি, দুপুরে আবার দেখা হয়েছে। এবং আফরিন আমায় দেখে কোনো রকমের অবাক না হয়ে স্বাভাবিক গলায় বসতে বলছে। কিন্তু আফরিনের সাথে আজ 5 বছর পর দেখা হলো, তাই তার অবাক না হওয়াতেই আমি অবাক হচ্ছি। আচ্ছা, আফরিনের কি বিস্মিত হওয়ার ক্ষমতা হারিয়ে গেছে? মনে মনে ভাবতেছি। কি হলো? বসো। নাকি ঘাসের উপর বসলে প্রেস্টিজ চলে যাবে? আমি কোনো কথা না বলে চুপচাপ পা ছড়িয়ে ঘাসের ওপর বসলাম। চোখের সামনে নদী, তারপর সবুজ আর সবুজ, তারপর নীল আর সাদা আকাশ। মনে হচ্ছে প্রফেশনাল কোনো চিত্রশিল্পী খাতায় ছবি এঁকে রেখেছে। আফরিন খুব নরম স্বরে স্বাভাবিক গলায় বলল, কেমন আছো? আমি আফরিনের দিকে তাকালাম এবং আরেকবার অবাক হলাম। আফরিন আগের থেকে কয়েক গুণ সুন্দর হয়েছে।
কোনো নায়িকা সিনেমা জগতে 5 বছর পার করার পর প্রথমে থেকে যেমন রাত দিন পার্থক্যের মতো সুন্দর হয়, ঠিক তেমনই আফরিনও হয়েছে। চোখে খুব হালকা করে কাজল দেওয়া, ঠোঁটের ওপর একটা তিল। আগে তো তিল ছিল না, এখন এই তিল কই থেকে আসলো? কি রে, কেমন আছো? আমি আফরিনের মুখ থেকে চোখ সরিয়ে নিলাম, বললাম, আমি সবসময় ভালো থাকি, ভালো থাকার সর্বাত্মক চেষ্টা করি। তুমি কেমন আছো? তোমায় আগের থেকে অনেক চেঞ্জ লাগছে, চেনাই যাচ্ছে না। আচ্ছা, আমার কেমন লাগছে? ওই নীল আকাশটাকে বেশি সুন্দর লাগছে নাকি নীল শাড়ি পরা আমাকে? নীল আকাশটাকে। নদীতে নৌকা আছে, চলো নৌকায় কিছু সময় কাটায়। না। তুমি বিজি নাকি? আসতেও দেরি করলে যে। ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। সরি, বুঝলাম না। আমি দুপুর ছাড়া ঘুম থেকে উঠতে পারি না, আর ঘুমাই ভোরে। ও, তুমি কিছু প্রশ্ন করো, আমি হাজার হাজার কথার ভিড়ে আর কথা খুঁজে পাচ্ছি না। আচ্ছা আফরিন, আমি কি ভালো লিখতে পারি? না। কেন? তুমি শুধু ভালো নয়, মাত্রাতিরিক্ত ভালো লিখতে পারো। তো তুমি আমার প্রশংসা করছো না যে? সেলিব্রিটিদের চারপাশে প্রশংসা করার মানুষের অভাব থাকে না, তাই প্রশংসা করছি না। এই 5 বছরেই দেখো, কর্মের সৌন্দর্য মাথা উঁচু করে দাঁড়িয়েছে। হ্যাঁ, খুব। আচ্ছা, তুমি কাউকে কি ভালোবাসো? হ্যাঁ। আমায়? এই সুন্দর পরিবেশে এমন সস্তা রসিকতা ভালো লাগছে না। তোমায় কেন হতে যাবে? তাছাড়া তুমি আমার অনেক অনেক ভালো একটা বেস্ট ফ্রেন্ড। তোমায় এর থেকে বেশি কিছু আমি কখনোই ভাবতে পারবো না। তাছাড়া ভবিষ্যৎ বলেও তো একটা কথা আছে। এইসব সৌন্দর্য দিয়ে তো আর জীবন চলে না, বাস্তবতা অনেক কঠিন। আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছ? কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমায় আজ সরি বলার জন্য এসেছি। আমি সবই বুঝতে পারছি আফরিন, কিন্তু যে অযোগ্য আমিকে ভালোবাসেনি, তার যোগ্য আমিকে ভালোবাসার কোনো অধিকার নেই। আমি না হয় ভুল করেছি যোগ্য অযোগ্যতার বিচার করে, কিন্তু তুমিও তো এখন সেই বিচারই করছো, সেই ভুলই করছো। তাহলে তোমার আর আমার মাঝে পার্থক্য কই থাকলো? এভাবে ভুলে ভুলে ভুলটাকে সারা জীবনের কষ্টের কারণ করিও না। তাছাড়া আমি জানি তুমি আমার পরে আর কাউকেই ভালোবাসোনি। আমি কি করব না করব সেটা কাউকে জবাব দিয়ে তার প্রয়োজন বোধ আমি করি না। তুমি এইসব কথা মন থেকে বলছো না। আমি মন থেকে বলবো নাকি বাইরে থেকে বলবো সেটাও আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। প্রচুর মেঘ ডাকছে, এক নিমেষেই পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসছে। আফরিন তবুও চুপচাপ নিশ্চিন্তে বসে আছে। যে কোনো সময় বৃষ্টি আসবে। আমার বৃষ্টিতে ভিজতে প্রচুর ভালো লাগে, কিন্তু আজ ভালো লাগাটাকে প্রাধান্য দেওয়া উচিত হবে না। আমি ইচ্ছে করলেই এখন আফরিন আর আমার গল্পের হ্যাপি এন্ডিং দিতে পারি, ইচ্ছে করলেই স্যাড এন্ডিং। আচ্ছা, আমার কি করা উচিত? এসব ভাবতে ভাবতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আমি বৃষ্টিতে ভিজছি, আফরিনও ভিজছে। আফরিন নদীর দিকে তাকিয়ে আছে, আমি আফরিনের দিকে। আফরিনের কয়েকটা ভেজা চুলে এসে আমার চোখে মুখে পড়ল। আফরিন তবুও একদৃষ্টিতে নদীর ওপর বৃষ্টির ফোঁটা দেখছে। আচ্ছা, আফরিন কি কাঁদছে? কাঁদাই তো উচিত, কিন্তু কেন জানি মনে হচ্ছে আফরিন কাঁদছে না। আমি আফরিনকে বললাম, বৃষ্টি খুব বাড়ছে আফরিন, আমি গেলাম, তুমিও যাও। আফরিন নদীর দিকে তাকিয়ে বলল, আমি যাব না। বৃষ্টিতে ভিজবো আর ভিজবো, তারপর জ্বর আসবে, 102 ডিগ্রি জ্বর।
ভালো হবে না বলো? আমি হাঁটা শুরু করলাম। মনে হচ্ছে আম গাছ থেকে গাড়িতে যেতে আমার কয়েক বছর লাগবে। আচ্ছা, আফরিন কি এখনো কাঁদছে? আর আফরিন কাঁদবে কি না তা আমি কিভাবে বুঝবো? আমি কাঁদছি কি না সেটাই তো বুঝতে পারছি না। আফরিন কি এখনো নদীর দিকে তাকিয়ে আছে, নাকি আমায় দেখছে? পেছনে কি তাকাবো আমি? তাকালে কি হবে? তবুও আমি তাকালাম না। আমি কি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি? না, তা নয়। তবে আমি আবেগকে বলি দিতে শিখে গেছি। গাড়ি চলছে, বেশ আস্তেই। গাড়ির কাছে বৃষ্টির ফোঁটা জমা হচ্ছে। ড্রাইভার তোয়ালা দিয়েছে শরীর মোছার জন্য, কিন্তু আমি চুপচাপ বসে আছি। ঝাপসা জানালা দিয়ে বৃষ্টি দেখার চেষ্টা করছি, আর মনে মনে বলতেছি, বেস্ট ফ্রেন্ড যদি বেস্ট ফ্রেন্ডের জন্য কাঁদে, তাহলে 1000 বছর কাঁদলেই বা ক্ষতি কি? আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।